একদল বলছে নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই, আবার অপর দল বলছে যে এই গণভোট বা এই সংক্রান্ত 5 দফা দাবি সেগুলো না মানলে জনস্রোত আসবে ঢাকায়, দিয়েছে আলটিমেটাম। এ যেন রাজনীতির এক নতুন মল্লযুদ্ধ, যে মল্লযুদ্ধেও আবার থামানোর জন্য বা এটি কি আসলে স্বাভাবিক করবার জন্য উদ্যোগ নিয়েছে কিছু দল, এবং তারা বলছে তারা আছে রেফারের ভূমিকায়। রাজনীতির অলিগলির এরকম অনেক খবরাখবর নিয়ে এবং অনেক প্রশ্ন উত্তর নিয়ে আমরা আজ হাজির হয়েছে মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশে। সবাইকে স্বাগত। দেখছি নিউজ 24, আপনাদের সঙ্গে আছি আমি রিশাদ হাসান, এবং আজকে আমাদের আলোচনার বিষয় রাজনীতির বাঁকা আঙুল। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে যারা অতিথি হিসেবে উপস্থিত আছেন, আমি একটু আমার ডান পাশ থেকে পরিচয় করে দিতে চাই। আমার ডান পাশে আছেন ডক্টর আতিক মুজাহিদ, যুগ্ম আহ্বায়ক এনসিপি, এবং আমাদের সঙ্গে স্টুডিওতে আরও উপস্থিত আছেন ইঞ্জিনিয়ার সালাহ উদ্দিন আহমেদ রায়হান, আজীবন সদস্য, জিয়াউর রহমান ফাউন্ডেশন ও কলামিস্ট, এবং আর কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হবেন ব্যারিস্টার সানি আব্দুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক এবি পার্টি। আমরা আগেই জানিয়েছি যে আজকে আমাদের আলোচনার বিষয় রাজনীতির বাঁকা আঙুল। আমি একটু সালাউদ্দিন আহমেদ আপনাকে দিয়ে শুরু করতে চাই। কোন কোন বিষয়কে আসলে বিএনপির উপদেষ্টারা, মানে কোন কোন বিষয়ে বিএনপিকে উপদেষ্টারা অবজ্ঞা করলো, আর কেন গণভোট নির্বাচনের আগে সম্ভব নয়? ধন্যবাদ রিশাদ ভাই, শুভেচ্ছা আমার সহ-আলোচককে। না, উপদেষ্টার অবজ্ঞা করলো, বেসিকলি এই বিষয়টা এসেছে জুলাই সনদের বাস্তবায়ন বা জুলাই সনদের যে বিষয়গুলো উত্থাপন করা হয়েছে সেটা নিয়ে। দেখেন, যখন 17 অক্টোবর জুলাই সনদটা স্বাক্ষরিত হলো, সেইখানে আপনার নোট অফ ডিসেন্ট সহ আপনার এটা স্বাক্ষরিত হয়েছিল, এবং বাস্তবায়নের প্রক্রিয়াতেও যখন আলোচনা হয়েছে ঐকমত্য কমিশনে, সেখানেও কিন্তু এই বিষয়টা বলা হয়েছিল যে নোট অফ ডিসেন্ট সহ, এবং দেখবেন যে জুলাই সনদের যে প্রথম স্বাক্ষরিত যে সেখানে লেখাই আছে কিন্তু যে ইশতেহারের মধ্যে উল্লেখপূর্বক তারা যদি ম্যান্ডেট পায় তাহলে ওই অনুযায়ী জুলাই সনদটা বাস্তবায়ন করবে। কিন্তু এটা এক ধরনের মানে এই শব্দটা ইউজ করা ঠিক হবে কিনা, চৌর্যবৃত্তি, বা আপনি বলতে পারেন যে এক ধরনের প্রতারণা, যেটা বিএনপি মহাসচিব বলেছেন যে আপনার আলটিমেটলি দেখা গেল যখন বাস্তবায়নের সুপারিশ করলো ঐকমত্য কমিশন, তখন সেখানে কিন্তু 48টা সাংবিধানিক বিষয়ে বলা হলো, কিন্তু নোট অফ ডিসেন্টের বিষয়গুলো একদমই রাখা হলো না। এখন আপনি বলতে পারেন যে নোট অফ ডিসেন্ট, যেটা ঐকমত্য কমিশন বলতেছে যে নোট অফ ডিসেন্ট থাকাটা আমরা সমীচীন মনে করিনি। হ্যাঁ, কিন্তু আপনি যদি আইন বিশেষজ্ঞ, ওরা অনেক আইন বিশেষজ্ঞদের মতামত নিয়েছে, কিন্তু রিদওয়ানুল হক একজন সাবেক অধ্যাপক আপনার ঢাকা ইউনিভার্সিটির, এবং সমসাময়িক এশীয় যেই অঞ্চলগুলো আছে সাংবিধানিক, উনি নিজে একটা খুব ইলাবোরেট একটা আপনার ইন্টারভিউ দিয়েছেন প্রথম আলোতে। সেখানে স্পেসিফিক্যালি বলেছেন যে নোট অফ ডিসেন্ট না রাখাটা একটা বড় রাজনৈতিক দলের বা অন্যান্য কিছু কিছু দলের নোট অফ ডিসেন্ট না রাখাটা এটা একদমই সমীচীন হয়নি। এবং এই জিনিসগুলোই তো আসলে উপদেষ্টাদের এই বিষয়গুলোই তো আপনার এসেছে আপনার মানে তারা যেভাবে কথা বলেছে, আসলে বেসিক্যালি ঐকমত্য কমিশন এবং উপদেষ্টাদের এই বিষয়গুলাই আপনার এখানে এসেছে। আরেকটা বিষয় আপনি কি বলেছিলেন, কেন নির্বাচনের আগে গণভোট? আচ্ছা, নির্বাচনের আগে গণভোট, এখানে এটা অনেকবার ব্যাখ্যা দেওয়া হয়েছে। দেখেন, নির্বাচনের আগে গণভোট, এটা আপনার এই আইন বিশেষজ্ঞরাও বলেছে, ডক্টর শাহাদিন মালিক, রিদওয়ানুল হক এবং অন্যান্য যে আপনার অপরাপর যে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল, তারা স্পষ্টতই বলেছে যে গণভোটের আয়োজনের একটা বিশাল এখানে একটা ব্যাপার আছে। তাছাড়া আপনার যখন আমরা গণভোট করব, এখানে খরচের বিষয় তো একটা আছে, প্রচারণার একটা বিষয় আছে। এখন আপনার 3 মাস আছে জাতীয় নির্বাচনের প্রচারণার জন্যই প্রায় 30 থেকে 40 দিন সময় দেওয়া হয়। এখন যদি নভেম্বরে আপনি গণভোট করেন, আর এই গণভোটের যে আপনার প্রস্তাবনার যে বিষয়গুলা, এগুলো এত কঠিন, প্রধান উপদেষ্টা নিজেই কিন্তু আপনার ঐকমত্য কমিশনকে বলছে এগুলো আরো সহজ করে আপনারা তৈরি করেন, আরো সহজ করে লিখেন, পত্রপত্রিকা এসেছে আরো সহজ করে লিখেন যেন মানুষের জন্য বোধগম্য হয়। তাহলে এই অবস্থায় আপনি এত ইমিডিয়েট আপনি গণভোট কিভাবে করবেন? বরঞ্চ নির্বাচনের দিন যদি আপনি গণভোট এবং আপনার জাতীয় নির্বাচন একসাথে হয়, সার্বিকভাবে প্রচারণাটা একই সাথে হয়ে যায়, খরচও আপনার এভাবে হয়। অনেকে ব্যালট বাক্স আবার কথা বলে, কিন্তু তারপরও আপনি দেখবেন লজিস্টিক্স যেই বিষয়গুলো থাকে সেটার জন্য কিন্তু একটা বিশাল ধরনের খরচের বিষয় আসবে। এবং এই পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই যে আপনার গণভোট অবশ্যই ওই নির্বাচনের দিনই হওয়া উচিত। জি, ধন্যবাদ। ডক্টর আতিক মুজাহিদ, একটু আপনার কাছে আসি। জামায়াত ইসলাম চাইছে নভেম্বরেই গণভোট, অথবা নির্বাচনের আগে যে কোনো মূল্যে তারা গণভোট সহ আরও 5 দফা দাবির কথা বলছে।
আবার অন্যদিকে বিএনপি বলছে যে গণভোট কোনো অবস্থাতেই নির্বাচনের আগে হতে দেওয়া হবে না। আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যশোরে এই কথা বলে ফেলেছেন। তো আসলে সরকার উভয় সংকটে পড়ল কিনা, এবং এনসিপির পক্ষ থেকেও বলা হয়েছে যে এই সমস্যা নিরসনে, মল্লযুদ্ধ স্বাভাবিক করতে এনসিপি রেফারের ভূমিকায় যেতে চাচ্ছে। আসলে বিষয়টা আমাদের ব্যাখ্যা করবেন, বিষয়টা কি? আমাকে একটু অন্যভাবে যেতে হবে। আপনারা সবাই নিজেকে বলে যে সংস্কার, 31 দফা সংস্কারের পক্ষে, জামাত ইসলাম আবার সংস্কারের পক্ষে নিজেদেরকে হাজির করতেছে, এনসিপি আমরা সবাই বলতে সংস্কার। আলটিমেটলি সংস্কার করলাম, সংস্কার যদি বাস্তবায়ন না করি সংস্কারের কোনো মূল্য আছে? ভেরি ক্লিন কথা। যদি বাস্তবায়ন করাটা যদি আমাদের উদ্দেশ্য হয়ে থাকে তাহলে তো মল্লযুদ্ধের কথা আসে না, উদ্দেশ্য ভিন্ন আছে, তাহলে বাস্তবায়ন করতে চান না। আপনার যেগুলো আপনার দলের পক্ষে যায়, আপনার পুরাতন শাসন কাঠামোকে রক্ষা করলে আপনার সমস্যা হবে না, আপনি সেগুলোর পক্ষে আছেন। কিন্তু যেটা চেঞ্জ করলে, মডিফাই করলে, আপনি বলতেছেন ম্যানিফেস্টো ধরেই নিয়েছে যে আমরা হয়তো ক্ষমতায় আসবো, সুতরাং এটার পরিবর্তন যদি আপনারা ম্যানিফেস্টোর যারা দিবে না তারা আমরা হয়তো দিব না ম্যানিফেস্টোতে, তাহলে আমাদের পাওয়ারে গিয়ে এটা 1/3 পাবে না অনেকে, আমরাই ক্ষমতা আসবো, চেঞ্জ করবো না। এই যে মানসিকতা, পার্টি মেন্টালিটি, নট দ্য ন্যাশনাল ইন্টারেস্ট মেন্টালিটি। আমার রাষ্ট্রের জন্য এখন দরকার হলো যে এই বিষয়গুলোকে সংস্কার করা দরকার এবং এটা বাস্তবায়ন দরকার। এখন এইটাকে আপনি ক্যাসাল করবেন, কেউ বলবেন না কনস্টিটিউশনালি যায় না, তো আমাদের এটা কনস্টিটিউশনাল রিফর্ম করে ফেলতেছেন, অ্যামেন্ডমেন্ট করে ফেলতেছেন, চেতনা হয়তো নষ্ট হয়ে যেতেছে। এই কনস্টিটিউশনটা জিয়াউর রহমান ফাউন্ডেশনের আছেন, জিয়াউর রহমানের যে কনস্টিটিউশন, সেটার সাথেই তো যায় না, এটার ফ্রেমওয়ার্কেই যায় না, এটা ইডিওলজিক্যালি যায় না। তো এটা একটা ফেসিজমের একটা ইডিওলজি, এটা মুজিববাদী ইডিওলজি, ওটা ওনারা বুঝবেন না। কারণ এখন কনস্টিটিউশনকে সেফগার্ড করলে ওনাদের পার্টি ইন্টারেস্টটা কি হবে, পার্টি ইন্টারেস্টে সার্ভ হবে। সুতরাং এইটাই হলো মেইন ইস্যু, যে ওনাদের সবার এক একজনের একটা পার্টি ইন্টারেস্ট আছে, এইটাকে তারা বাস্তবায়ন করার জন্য মল্লযুদ্ধ লেগে গেছে, নট ন্যাশনাল ইন্টারেস্ট। আমি যেটা বলছি, তো ন্যাশনাল পার্সপেক্টিভ থেকে যদি বাস্তবায়নটা দরকার হয়, তো আপনি এখন বলেন নভেম্বরের আগে এবং পরে আমরা সবাই যারা মিনিমাম আকল আছে সবাই বুঝি যে আমরা এখন শঙ্কিত যে ন্যাশনাল ইলেকশন পারফর্ম করার জন্য আমাদের প্রতিষ্ঠানগুলো ক্যাপাবল কিনা আমরা জানি না। কারণটা হচ্ছে সবই ভঙ্গুর, এবং আমরা ইলেকশন কমিশন থেকে এজেন্ট বলেন, একেবারে আপনার পুলিশ বলেন, নিরাপত্তা নিয়ে আপনি গতকালে গুলি করে মেরে ফেললো, 4 জন আহত হলো, আমরা জানি না তফসিলের পর কোন দিকে যাবে। এখনো বলা হচ্ছে যে প্রায় 2.5 লক্ষ লাইসেন্স দিয়েছিল শেখ হাসিনার আমলে অস্ত্র, সেগুলোর মধ্যে 80%-এর কোনো ঠিকানা নাই, এগুলোর অস্ত্র কোথায় আছে, এবং রেগুলারলি অবৈধ অস্ত্র ঢুকতেছে। এগুলো যখন ক্লাসিং শুরু হবে এবং বলা হচ্ছে যে আগামী 13 তারিখে যখন রায় হবে তখন আরেকটা কি ধরনের মানে ওই ফেসিবাদের দোষরা অন্যরকম ঘটনা ঘটাইতে পারে, গোয়েন্দাদের কাছে যেরকম বিভিন্ন ধরনের আলোচনা রয়েছে। এইরকম একটা অবস্থায় আপনি একই দিনে রাষ্ট্রের জন্য মেরামতের গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো আমাদের এটা এই জুলাই সনদ বাস্তবায়নের গণভোট, যেটা আমাদের জন্য খুবই দরকার ছিল। এবং এই সরকারের লেজিটিমেসি নিয়ে প্রতিদিন কোশ্চেন করে সবাই, এটা লেজিটিমেসি কি, গণঅভ্যুত্থান যে লেজিটিমেসি সেটাও তারা মানে না। এই যে বলে গণঅভ্যুত্থান দরকার নাই, জুলাই সনদ দরকার নাই, আমাদের একটা গণতন্ত্রের জন্য ইলেকশন দরকার, দ্যাট ইজ দ্য অনলি আলটিমেট গোল। 106 রেফারেন্স কি আমি ভালো করে জানি, আমি বলি 106 রেফারেন্স ইজ নট এর কোনো একটা অ্যাডভাইজারি মতামত, এটা কনস্টিটিউশনাল বৈধতা আসে না। এইটা এখন বিএনপি লোক বলবে, আর এক গ্রুপ বলবেন এটা হয় নাই, এই ক্যাচালে আমরা যাব না। আমার কথা হচ্ছে রাষ্ট্রের এখন একটা রেফারেন্স দরকার, রিফর্ম দরকার, যেটা আমরা এগ্রিড করেছি ঐক্যমত। নোট অফ ডিসেন্ট বলতে যদি কেউ না বুঝে, আমরা 5 জন আছি, ডিসেন্ট মানে কি আপনি ডিসএগ্রি করছেন, 3 জন একমত হয়েছি, ওকে ফাইন, আমরা এগ্রি ম্যাক্সিমাম আমরা মেনে নিছি, লেখা থাকবে যে ওনার মতামত সহকারে, মতবিরোধ সহকারে আমরা একমত হয়েছি। তার মানে আমরা একমত হয়েছি, মানে এটা তো একমত হয়ে গেছে, এটা তো আপনি দ্বিমত হয়েছে হয়নি, তার বাস্তবে তাহলে তো ওটা এগ্রিড হইতো না। পয়েন্টটা যখন নোটেড হয়েছে তার মানে সবাই একমত করেই হয়েছে। এখন আপনি না মানলে আপনি মনে করেন, আমি খুব ইকুয়েশন করে দেখলাম, বাংলাদেশে 1 কোটি লোক, ম্যাক্সিমাম 1 কোটি লোক পলিটিক্সের সাথে জড়িত আছে, ধরলাম বিএনপি জামাত মিলাই ধরলাম, বাকি 19 কোটি লোকের কি সমস্যা রে ভাই? এই গণভোটকে 19 কোটি লোক নিষেধ করছে দেওয়ার জন্য, আমার পার্টি আপনি ভেটো দিতেছেন, ইভেন কি কোশ্চেন করা লাগবে কি কোশ্চেন করা যাবে না সেটার ভেটো দিতেছে বিএনপি। এটা কোথা থেকে পাইছে ভাই? আপনি রাষ্ট্রের জন্য যেটা দরকার সেটা আপনার দল আপনি বলেন, তাহলে আপনিও ম্যানিফেস্টো দিয়ে করেন, আপনিও চিল্লেন, নেগেটিভ ক্যাম্পেইন করেন। এখন ডেট নিয়ে আসেন, ডেটটা কখন হইলেই ভালো। এখন এক গ্রুপ বলতেছে যে 3000 কোটি টাকা লাগবে, ভাই 3000 কোটি 6000 কোটি, রাষ্ট্রের কি এই রিফর্মগুলো 3000 কোটির সমান? আমি তো মনে করি রাষ্ট্রের রিফর্মগুলো হচ্ছে শত শত লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের জীবনের চেয়ে উত্তম একটা জীবন। আমার এরকম আরো আমরা 2000 জীবন দেখতে চাবো?
আমরা এরকম জীবন দেখতে চাই না যে মৃত্যুবরণ করতেছে। তাহলে আবু সাইদ মুগ্ধের মতো যে 2000 জীবন আবার নতুন করে দেখতে না চাই, তাহলে রাষ্ট্রীয় রিফর্ম লাগবে। সুতরাং এই রিফর্মের জন্যই এই জুলাই সনদ বাস্তবায়নটা জরুরি। এখন রেফারির ভূমিকার জায়গা থেকে আমরা বৈষম্য বিরোধী আন্দোলন আমরা দেখেছেন 17 বছর বিএনপি ফেল করছে, বিএনপি লিড প্রোগ্রাম বৈষম্য বিরোধীর ঘাড়ে বা ছাত্র জনতার ঘাড়ে উঠে কিন্তু আমরা মুক্তি পেয়েছি। আবার ছাত্র জনতা আবার এই বাস্তবায়ন প্রক্রিয়ার ক্ষেত্রে আশা করি যারা ভূমিকা নিচ্ছি, আশা করি একটা মিটিগেশন হবে, কোন একটা মধ্যম পন্থা আসবে, যে সবাই মিলে এগ্রি করেও যদি নির্বাচনের দিন হয়, সবাই মিলে, আমি বলতেছি রাষ্ট্রের স্বার্থে নিয়ে কাজটা করতে হবে। কিন্তু কোনো দলীয় যদি বলে আমার জন্যই করতে হবে, তাহলে আমরা একত্রিত হব না। রাষ্ট্রের জন্য যদি সবাই মিলে মনে করা হয় যে না খুবই কল্যাণকর নির্বাচনের দিন, তাহলে করা উচিত। আদারওয়াইজ কোনো পার্টির ইন্টারেস্টের জন্য আমরা মনে করি হওয়া উচিত না। জি, অনেক অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ব্যারিস্টার সানি আব্দুল হক, আপনাকে স্বাগত। আপনার আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হলো রাজনীতির বাঁকা আঙুল। আপনি নিশ্চয়ই এই ঘটনাটি জানেন, সুতরাং আপনাকে নতুন করে ব্যাখ্যা করবার আশা করি প্রয়োজন হবে না। কেন জামায়াত সহ 8 দল 5 দফা দাবির পেছনে এখনো ছুটছে? জি, ধন্যবাদ আপনাকে, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। দেখুন, যে 5 দফা আন্দোলন বা যেটা কথা বলছেন, এটা মূলত আসলে জুলাই সনদ কেন্দ্রিক। আসলে এটা এই সংস্কারের প্রশ্নে এই আন্দোলন বলুন বা দাবি দেওয়া বলুন, তো এটা খুব দুঃখজনক আসলে যে আমরা একটা ইতিহাসের একটা অনন্য নজির স্থাপন করেছি বাংলাদেশে তথা বিশ্বের ইতিহাসেও এরকমটা খুব একটা দেখা যায় না বোধহয়, যে সবগুলো রাজনৈতিক দল এবং অংশীজন যারা এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল তারা সবাই মিলে মাসের পর মাস ধরে অলমোস্ট বছরের কাছাকাছি সময় ধরে বসে একসাথে আলোচনা করেছে, খুব নিবিড়ভাবে আলোচনা করেছে এবং পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেছে। কিন্তু শেষের দিকে এসে দেখা গেল যে কোথায় জানি একটা অধরা রয়ে গেছে, যে একমত হলাম কিন্তু তারপরেও আসলে এটা পরিপূর্ণভাবে একমত হতে পারি নাই। তো এই প্রেক্ষিতেই আসলে এই দাবি দাওয়াগুলো বিভিন্ন রাজনৈতিক দল তারা রাজপথ পর্যন্ত নিয়ে এসেছে। তো এটা খুব বেশি সুখকর হয়নি, কিন্তু তারপরও আমাদের অর্জন হচ্ছে যে আমরা একসাথে বসতে পেরেছি, অনেকগুলো প্রশ্নে আমরা একমত হয়েছি। কিন্তু বিএনপি সহ কিছু রাজনৈতিক দল আছে যারা নোট অফ ডিসেন্ট দিয়েছে, এবং গণভোটের প্রশ্নে দেখুন সবগুলো রাজনৈতিক দল কিন্তু একমত পোষণ করেছে, সবাই গণভোট চায়। এখন প্রশ্ন হচ্ছে যে গণভোটটা কি আসলে এখনই দরকার আমাদের, না নির্বাচনের দিনই প্রয়োজন? এই বিষয়ে আসলে আমাদের এখনো ঐকমত্য প্রতিষ্ঠিত হয় নাই। তো এইসব নানা বিষয় নিয়েই যে আমাদের আলোচনা চলছে। তো আমাদের যেটা প্রত্যাশা থাকবে যে সবগুলো রাজনৈতিক দল এবং অংশীজন যারা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে এতদিন ধরে জাতীয় ঐকমত্য কমিশন আলোচনা করেছে, তারা অন্তত দেশ এবং জাতির স্বার্থে এই জায়গাতে যেন ঐকমত্য প্রতিষ্ঠিত হয়, যে গণভোট যেহেতু সবাই প্রয়োজনীয়তা বোধ করছে, এটা সবাই মিলে এটাও একটা ঐকমত্য প্রতিষ্ঠিত হওয়ার বিষয়, যাতে আমরা দেশ এবং জাতির স্বার্থে যেটা ভালো হয় সেটাই যেন একমত পোষণ করতে পারি। আমরা নিশ্চয়ই জানি যে সরকার এটা একটা অনন্য একটা নজির, আসলে সবগুলো রাজনৈতিক দলকে সময় দিয়েছে যে আপনারা পারস্পরিক আলোচনা করুন। তার মধ্যে কিন্তু যে 7 দিন সময় দিয়েছে, সেই 7 দিনের মধ্যে কিন্তু 4 দিন এর মধ্যে অতিবাহিত হয়ে গেছে। জি, একেবারে যে পরিপূর্ণভাবে ডেডলক হয়ে আছে তেমনটাও আসলে বলার সুযোগ নেই। দেখুন, কিছু রাজনৈতিক দল, 9টা রাজনৈতিক দল কিন্তু গত 2-1 দিন আগেও আমরা বৈঠক করেছি, একসাথে কিভাবে আসলে ঐকমত্য প্রতিষ্ঠা করা যায় এই বিষয়ে আলোচনা করেছি। তো এই 7 দিনের মধ্যে 4 দিন চলে গেছে, কোনো ধরনের কোনো প্রোগ্রেস নেই এমনটা বোধহয় বলার সুযোগ নেই। আসলে প্রোগ্রেস আছে, এখন বিষয় হচ্ছে যে সর্বশেষ সবাই মিলে কিভাবে এটাকে ঐকমত্য করা যায়। আমরা এই আলোচনায় ফিরবো, কিন্তু তার আগে আমরা ছোট্ট একটা বিরতিতে যাব। বিরতির পর যখন ফিরবো তখন থাকছে বাকি আলোচনা, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত, দেখছেন নিউজ 24 চলছে মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ, সঙ্গে আছে রিশাদ হাসান। আমাদের অতিথিদের কাছে চলে যাচ্ছে। সালাউদ্দিন রায়হান, আপনার কাছে প্রশ্ন, 90 পরবর্তী সময় আমি যদি আরেকটু বিশদ আকারে বলি, 3 জোটের সমঝোতা, আব্দুল জলিল মান্নান সংলাপ, তারানকো সংলাপ, 2014-18 সালের নির্বাচনী সংলাপ, এরকম বেশ অনেকবার রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে সংলাপে বসেছে, কিন্তু মোটা দাগে যদি বলি যে আসলে কোনো সংলাপে তেমন একটা সফলতার মুখ দেখেনি। এবং এই যে নতুন করে রাজনৈতিক দলগুলোকে আলোচনার জন্য 7 দিন সময় দিয়েছে, তার মধ্যে 4 দিন পেরিয়ে গেছে, আপনি কি মনে করেন যে যে ধরনের আলোচনা হতে পারে রাজনৈতিক দলগুলোর ভিতরে সেগুলো কি আসলে ফল বয়ে আনবে? আচ্ছা, প্রথমত হচ্ছে যে একটা উদ্যোগ আপনার 9টা দল নিয়েছে, গণতন্ত্র মঞ্চ সহ, সেখানে এনসিপি, এবি পার্টি এরা নিয়েছে প্রথমে, এবং জামায়াত ইসলাম বলছে যে আমরা 2 জন প্রতিনিধি দিব, এটা একটা বলেছে। আর 90 সাল থেকে যেটা বললেন, 90 সালের যেই আপনার 3 জোটের রূপরেখাটা একটা সিগনিফিকেন্ট ছিল, কারণ ওই সময়
কিছু কিছু বিষয়ে যে ঐকমত্য হয়েছিল সেখানে কিন্তু আপনি দেখেন রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা থেকে যে সংসদীয় ব্যবস্থায় আসলো আমাদের দেশ, সেটা কিন্তু ওই সময় ওই রূপরেখা থেকে এসেছিল। এবং তৎকালীন যে স্বৈরশাসক হুসাইন মাহমুদ এরশাদের বিচার করা হবে, বিএনপি কিন্তু সেই উদ্যোগও নিয়েছিল, যার ফলে উনি জেলেও ছিলেন মামলা দিয়ে, তারপরে আওয়ামী লীগ এসে তাকে ছেড়ে দিয়েছে জেল থেকে। তো যাই হোক, ওইটা সিগনিফিকেন্ট ছিল। এমনিতে আপনি যদি ওভারঅল দেখেন, হ্যাঁ ঠিক আছে, রাজনৈতিক দলরা যখন নিজেরা সংলাপ করে তখন কিন্তু এটা সফলতার হার একদম প্রায় শূন্যের কোঠায় বলতে পারেন আপনি। কিন্তু যখন এইবার ঐকমত্য কমিশন যখন উদ্যোগ নিল, ঐকমত্য কমিশনের উদ্যোগটা কিন্তু তারা কিন্তু টায়ারলেসলি কিন্তু মানে নিরলসভাবে চেষ্টা করছে আসলে, সত্যি কথা প্রাথমিকভাবে। এবং তারা আপনার দীর্ঘদিন ধরে আপনার বিভিন্ন দলের সাথে, এবং প্রত্যেকটা দলই কিন্তু এখানে আপনার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে কিন্তু কমিউনিকেট করেছে, এবং তারা ঐকমত্য কমিশনকে সহায়তা করেছে, যেহেতু এখানে একজন মধ্যস্থতাকারী ছিল। এই জন্য কিন্তু প্রত্যেকটা প্রায় 30 থেকে 33টা দল মানে খুব মানে আমি যেটাকে বলবো খুব ভাইব্রেন্ট ছিল ওইখানে। তো যাই হোক, তারপর একটা পর্যায়ে আসলো 31শে জুলাই পর্যন্ত কিন্তু এক ধরনের আলাপ ছিল যে আপনার ঐকমত্য কমিশন থেকে একটা প্রস্তাবনা দেওয়া হলো যে আমরা নির্বাচিত সংসদ 2 বছরের মধ্যে এই যে সনদগুলো আমাদের ঐকমত্য হলো এটা আপনার সংবিধানে সন্নিবেশিত করবে। কিন্তু ওই মিটিংয়ের 1-2 দিন পরে জামায়াতে ইসলামী এবং এনসিপি তারা আবার কিন্তু জুলাই সনদ বাস্তবায়নের মানে আপনার আইনি অধিকারের কথা ওরা বলা শুরু করলো, যার ফলে কিন্তু ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ানো হলো। আবার পুনরায় মিটিং শুরু হলো, আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক বিভিন্ন ধরনের মিটিং করে 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 এই পর্যায়ে এসে জুলাই সনদ স্বাক্ষরের ব্যাপার আসলো। স্বাক্ষরের দিন আপনি দেখেন বিভিন্ন ইনসিডেন্ট হলো, তারপরেও কিন্তু স্বাক্ষরে মোটামুটি এনসিপি বাদে সবাই আপনার এখানে উপস্থিত ছিল কম বেশি। জামায়াতে ইসলামী প্রথমে বলছিল আমরা স্বাক্ষর করবো না, পরে কিন্তু স্বাক্ষর করলো। তো এটা এক ধরনের একটা সফলতা ছিল। এনসিপি তাদের একটা হয়তো রাজনৈতিক আইডিওলজি থেকে তারা যায় নাই, তবে তারা না গিয়ে ওইখানে উপস্থিত থাকা উচিত ছিল, যেহেতু গণ অভ্যুত্থানে তাদের একটা আপনার স্টেক ছিল। তাদের এখানে আমি ব্যক্তিগতভাবে মনে করি তারা উপস্থিত থেকেও না সই না করতে পারতো। প্রবলেমটা যেটা হয়েছে যে ঐকমত্য কমিশন পরে আবার অনৈক্যের ভূমিকা নিয়ে নিল। কিভাবে? তারা দেখেন পরবর্তীতে যখন তারা সুপারিশ যখন তারা বাস্তবায়নে মানে এই যে সংবিধান সংস্কারগুলো যে হবে এটার যে সুপারিশগুলো যে দিল উপদেষ্টার কাছে, প্রধান উপদেষ্টার কাছে জমা দিল, ঠিক সেই সময় তারা কিন্তু যেভাবে কথা ছিল রাজনৈতিক দলকে, ইভেন ওপেন ফ্লোরে যেভাবে কথা হয়েছিল ঠিক সেভাবে কিন্তু সুপারিশগুলো জমা দেয়নি তারা। যার ফলে কিন্তু আপনার বিএনপির পক্ষ থেকে এবং বিএনপির যে যুগপৎ আন্দোলনের দলগুলো রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও কিন্তু বারবার বলা হয়েছে যে দেখেন এখানে কিন্তু নোট অফ ডিসেন্টের আপনার বিষয়গুলো উল্লিখিত থাকার কথা ছিল। এখন আমি এখানে বলি নোট অফ ডিসেন্টের যে 1-2টা পয়েন্টের কথা আমি বলি। এখন প্রধানমন্ত্রীর মেয়াদের কথা বলা, প্রধানমন্ত্রী আপনার একই পদে 2 জন থাকতে পারবে না। এটা তো আসলে এক একটা রাজনৈতিক দলের নিজস্ব একটা আপনার আইডেন্টিটির বিষয়, নিজস্ব চিন্তার বিষয়। আপনি দেখবেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বিবিসি থেকে কিন্তু এই কোয়েশ্চেনটা করা হয়েছিল, যে স্পেসিফিক এই কোয়েশ্চেনে যে আপনারা কেন এটা চাচ্ছেন না। আসলে আপনি কিভাবে এই পদটাকে, আপনাকে তো এখানে নিউজ 24 আসার 3-4টা রাস্তা আছে। আপনি বললেন যে আমাকে এই একটা রাস্তাতেই আসতে হবে, মানে আপনি শুধু এটাই থাকবেন, কিন্তু 3-4টা রাস্তা যদি ওপেন থাকে তাহলে কিন্তু প্রত্যেক এই এক একজন এক একটা রাস্তায় এখানে আসার সুযোগ পায়। ঠিক তেমনি ভাবে আমি আমার পদটাকে কিভাবে এক্সারসাইজ করতেছি, আমি অ্যাজ এ পার্সন কিভাবে এক্সারসাইজ করতেছি, সেটা হচ্ছে বেশি ভেরি ইম্পর্টেন্ট। সেই ইম্পর্টেন্সের উপর গুরুত্ব দিয়ে কিন্তু বিএনপি তাদের এই পদটা খুলে রাখার কথা বলেছে। সালাউদ্দিন আহমেদ কিন্তু স্পেসিফিক্যালি বলেছে আপনি কেন ধরেই নিচ্ছেন যে সবাই এই এক পদেই আসবে, বাট ফ্লোরটা যেন সবার জন্য ওপেন থাকে। ফ্লোরটা যদি ওপেন থাকে তাহলে এটা বিএনপির আইডেন্টিটি, বিএনপির রাজনৈতিক আইডিওলজি, এনসিপির বা বিএনপির অন্যরকম থাকতেই পারে। প্রত্যেকে তাদের ইশতেহার নিয়ে যাবে এবং সেভাবেই এটা বাস্তবায়ন করবে অ্যাকর্ডিং টু জনগণ তাদেরকে ভোট দেয়। জি ধন্যবাদ। সানি আব্দুল হক, আপনার কাছে আসি। এনসিপি, এবি পার্টি সহ গণ অধিকার পরিষদ যেই 9 দল বিএনপি জামাতের সঙ্গে বসে রাজনৈতিক সমঝোতার চেষ্টা করছে বা ঐক্য গঠনের চেষ্টা করছে, বিশেষ করে গণভোট এবং জুলাই সনদের বাস্তবায়নের ক্ষেত্রে, সেটির কথা আপনি বলছিলেন, সেটির আসলে শেষ অবস্থাটা কি? জি ধন্যবাদ। আপনার এই প্রশ্নকে অ্যাড্রেস করবার আগে আমার সহ আলোচক সম্মানিত তিনি যে বিষয়গুলো একটু আগে বললেন, আমি জাস্ট দুটো বিষয় অ্যাড্রেস করতে চাই। দেখুন, যে ঐক্যমত্য এখনো পর্যন্ত পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হয় নাই, ঐক্যমত্য কাকে বলে, কোন জায়গায় পৌঁছলে এটাকে আপনি ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে বলে আপনি ধরে নেবেন? এটা কি কোনো ব্যারোমিটার আছে? ইজ দের এনি সায়েন্টিফিক স্কেল? না আপনি মেজরিটারিয়ান ভিউকে আপনি ঐক্যমত্য আকারে পাঠ করবেন?
দেখুন ঐকমত্য কমিশন বারংবারই এটা বলেছে যে আমরা এখানে মেজরিটারিয়ান ভিউ ইন টার্মস অফ নাম্বারস আমরা 51-49 এই অঙ্কে আমরা যাচ্ছি না। আমরা একটা ওভারঅল এই সংবিধান সংস্কার, মূলত সংবিধান সংস্কারের বিষয়গুলোতে বেশি প্রাধান্য পেয়েছে ঐকমত্য কমিশনে। তো এগুলোর যে আকাঙ্ক্ষা, যে অ্যাসপিরেশন থেকে ঐকমত্য কমিশন প্রতিষ্ঠিত হয়েছে, এগুলোকে প্রাধান্য দিচ্ছে। সেই অন্যতম মূল গোড়ার যে আকাঙ্ক্ষা যেটা, সেটা হচ্ছে যে বাংলাদেশ নামক রাষ্ট্রে আর যেন কোনো ফ্যাসিবাদের উত্থান না হয়। এটার জন্যই আসলে এই এত প্রয়াস চালিয়ে যাচ্ছি। দেখুন ভাই বললেন যে একই ব্যক্তি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি কিংবা তার দলীয় পদের প্রধান একই ব্যক্তি থাকতে পারবেন কিনা, হ্যাঁ প্রধানমন্ত্রী ধরুন বা অন্য কোনো গুরুত্বপূর্ণ পদে একই ব্যক্তি থাকতে পারবেন কিনা, এটা তো শুধু দলীয় দর্শন বা দলীয় মতেরই বিষয় নয়, এটা আসলে জাতীয় স্বার্থের বিষয়। আমাদের মূল আকাঙ্ক্ষা কোনটা? আবারও বলছি, আমাদের অ্যাসপিরেশন হচ্ছে যে কেউ যাতে আর ফাঁসিবাদ আকারে আবির্ভূত হতে না পারে। তো যদি একই ব্যক্তি যদি প্রধানমন্ত্রী হয়, তার দলীয় প্রধান হয়, আরও 2-4টা পদ যদি হোল্ড করে, তাহলে তো আসলে আমরা ওই এই পার্সন সেন্ট্রিকই আমাদের রাজনীতিতে ঘোরাফেরা করবে, যেটাকে কিনা অটোমেটিক্যালি আপনাকে একটা ফ্যাসিবাদের দিকেই ধাবিত করবে। তো এইটার সাথে আমি দ্বিমত পোষণ করছি যে এটা আসলে কোনো একটা দলের আমরা একটু মূল প্রশ্নটা যেটা আমি একটু আগে বলছিলাম বিরতির আগে, যে 7 দিন সময় দিয়েছে, তার মধ্যে 3-4 দিন পেরিয়ে গেছে, আলোচনা চলমান আছে। আলোচনা আমরা এবি পার্টি, এনসিপি থেকে শুরু করে আরও 9টি দল মিলে যে প্রয়াস চালিয়ে যাচ্ছে, এটা অব্যাহত থাকবে। আমরা আশা করব যে বিএনপি এবং জামাত মূলত তারা যেহেতু 2 স্পেকট্রামে 2 জায়গাতে অবস্থান করছে, মূলত গণভোটটা কি নভেম্বরেই হওয়া দরকার, না এটা অ্যাক্টিভলি কি আলোচনায় বসাতে মানে আপনারা পেরেছেন বা পারবেন কিনা? আমরা প্রয়াস চালিয়ে যাচ্ছি এবং আমরা আশা করছি যে এটা অসম্ভব কিছু নয়। কারণ আমি কিছু আগে সংবাদে দেখছিলাম, পত্রিকায় দেখছিলাম যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমদ বলেছেন যে আমরা এই বিষয়ে উদার আছি, আলোচনার প্রয়াসকে আমরা স্বাগত জানাই, তিনি এটা বলেছেন। এবং আপনি একটু আগে বলছিলেন যে জামাতে ইসলাম থেকে বলা হয়েছে তারা 2 জন প্রতিনিধি দিবেন। তো এখানে তো আসলে প্রোগ্রেস আছে এবং আমরা আশা করছি বাকি দিনগুলোর মধ্যে একটা সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট আসবে। জি, অনেক অনেক ধন্যবাদ। আমরা একটু এখন আমাদের আরেক অতিথি আতিক মুজাহিদ আপনার কাছে আসতে চাই। যদি কোনো দল জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দেয়, তবে বিএনপি জামাত যে কারোর সঙ্গে ঐক্য হতে পারে, এরকম একটি কথা এনসিপির পক্ষ থেকে এসেছে। যদি এরকমটি যদি হয়, বাস্তবায়নের প্রতিশ্রুতি যদি দেয়, তাহলে এনসিপি আসলে সেই দলের সঙ্গে জোট করতে গেলে কতটি আসন চাইবে? আসন তো ভিন্ন বিষয়। বিষয়টা হচ্ছে যে এনসিপি আমরা বলিনি জোটগতভাবে, আমরা বলছি অ্যালায়েন্স। বলছি অ্যালায়েন্স মানে সমঝোতা, বোঝাপড়া, অনেক কিছু আন্ডারস্ট্যান্ডিং বলে। এখন বলেন এনসিপির একটা নিজস্ব রাজনৈতিক বয়ান আছে, আমরা বলি মধ্যম ধারার রাজনীতি, জুলাই স্পিরিটের রাজনীতি, হ্যাঁ, যেটা বাংলাদেশপন্থী রাজনীতি, অন্তর্ভুক্তিমূলক রাজনীতি, আমরা বলি সিভিলাইজেশনাল স্টেটের রাজনীতি, মানে বহু মত, বহু পদ, বহু রাজনৈতিক, নট অনলি জাস্ট এমনি আপনি জাতীয়তাবাদের মধ্যে একটা গণ্ডির মধ্যে না, এটা অনেকগুলো মতকে অ্যাকুমুলেট করা রাজনীতি। সেখানে অবশ্যই সংস্কারটা যেটা রাষ্ট্রের যে রূপকল্প দেখতেছি, সেই রূপকল্পের সাথে যে দল অ্যালাই করবে এবং এইটার দিকে এগিয়ে যাবে, তার মানে আমার সাথে তার একটা ন্যারেটিভগতভাবে কিছু না কিছু মিল আছে। না মিল না থাকলে আমি পাওয়ার পলিটিক্স তো সবাই করতেছে, তাহলে আমি পাওয়ার পলিটিক্স এগুলো তো আমি তাদের সাথে স্বতন্ত্র হওয়ার দরকার নেই, তাহলে বিএনপিতে জয়েন করা উচিত, জামাত ইসলামে জয়েন করা উচিত। তো এনসিপি এই জায়গা থেকে বলতে, যদি আপনার সাথে আমি বসেও যদি অ্যালায়েন্সেও যেতে চাই, সমঝোতায়ও যেতে চাই কোনো বিষয়, সেক্ষেত্রে আমাদের এটা এখন আসেন কতটা আসনে যাবে কি যাবে না সেটা আলোচনার টেবিলে সেটা বুঝবে, যেটা আমাদের সবাই হিসাবে যে বার্গেন করে উইন উইন সিচুয়েশন, রাইট? এখন তো আসলে জোট বা সমঝোতা বলতে আসলে সবাই বোঝে যে কোন দল আসলে কতটি আসন নেবে এবং কার কোথায় হিস্সা হবে, এই ধরনের আলাপ। তো সেক্ষেত্রে আমাদের এখন পর্যন্ত যেটা ডিসিশন, গতকাল তো আমাদের এক্সিকিউটিভ যেটা আমাদের ডিসিশন, সেটা হচ্ছে আমরা এককভাবেই মুভ করব, ঠিক আছে, বাট ওপেন রাখা আগানো মানে হচ্ছে যে আপনার যে কোনো সময় আপনি, কারণ পলিটিক্সে তো ভাই আর্ট অফ ম্যানেজমেন্ট, আপনি কীভাবে আপনার পলিটিক্সে ম্যানেজমেন্ট করবেন সেটা যে কোনো সময় যে কোনো দিকে পলিটিক্স শেষ কথা বলতে কিছু নাই, তো নানা রকম আপনার কিছু থাকে আন্ডারস্ট্যান্ডিং থাকতে, বাট পার্টিগতভাবে যেটা আমাদের জন্য কল্যাণকর হবে, রাষ্ট্রের জন্য কল্যাণকর, সেই ডিসিশনটা এনসিপি নিতে চায়। একটা বিষয় আছে যে কীভাবে আসলে রিকনসিল হওয়া সম্ভব, আমিও জানি যে অনেক যতটা না পাবলিক কেসে ইনডোরে অনেক বেশি আলোচনা হচ্ছে যে কীভাবে আমরা একটা পর্যায়ে আসতে পারি, কারণ এই ইস্যুটাকে আমি মনে করি রাজনীতিবিদদের জন্য একটা সম্মানের বিষয়। যদি সরকার আমাকে টাইম
টাইম দিল, কিন্তু আমরা রাজনীতি দল ফেল করলাম, তার মানে আমরা রাজনীতিবিদরা আসলে ফেইলর কাইন্ড অফ। আমরা এগ্রি করতে পারি না, রাষ্ট্রকে চালানোর মতো আমাদের ক্যাপাসিটি নেই, আমরা একসাথে বসতে পারি না। তো সুতরাং ডায়লগ থাকবে, ডিবেট থাকবে, কম্প্রোমাইজের মানসিকতা থাকলে আমাদের ভিতরে রিকনসাইল হবে। রিকনসাইল আসলে আমাদের একটা ডিসিশন আসবে, 5 স্টেজেস অফ টেকিং ডিসিশন। এইটা যদি পার্টিগুলোর মধ্যে মিনিমাম আন্ডারস্ট্যান্ডিং থাকে, রাষ্ট্রচিন্তা থাকে, আমার কাছে মনে খুব বেশি ইস্যু না, এটা একদিনই হওয়া সম্ভব। এটা ওই টপ লেভেল আপনি বলেছেন, আমি সালাউদ্দিন আহমেদ না, এখানে ডাক্তার শফিকুর রহমান বলেন, তারেক রহমান বলেন, বা এরকম আমাদের এনসিপি নাহিদ ইসলাম, তারা যদি কথা বলে খুব ইজিলি এটা সলিউশন করা সম্ভব। আর অন্য মাধ্যমে যারা আমরা যে অন্যরকম কথা বলতেছি, বিভিন্ন ধরনের বাবলিং করতেছি, এটা না করে রাষ্ট্রের যে এখন যে অবস্থা, ভঙ্গুর অবস্থা, ইউনিটিলেস হয়ে যায়, রাষ্ট্রের সামনে যে সিকিউরিটির সমস্যাটা হবে, কেউ বাঁচবে না, একে অপরকে গুলি করে মেরে ফেলবে, এ ওর দোষ দিবে, এ ওর দোষ দিবে, কারণ এখানে আসলে সিকিউরিটি এইভাবে এটা ফাংশন করতেছে না। তো সেই জায়গা থেকে আমাদের প্রত্যাশা থাকবে আপনারা সবাই মিলে বসে একটা সলিউশন হন। আমরা একটা ঐতিহাসিক, যেহেতু আমরা চার্টার সাইন করেছি, ঐতিহাসিকভাবে একটা বাস্তবায়নের একটা পদ্ধতি হোক এবং রাষ্ট্রটাকে অন্যদের জন্য মডেল হোক যে আমরা সবাই মিলে কাজ করেছি। অনেক অনেক ধন্যবাদ। আমরা এ পর্যায়ে একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পর যখন ফিরবো তখন থাকছে বাকি আলোচনা। নিউজ 24 সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন নিউজ 24 চলছে মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ, সঙ্গে আছে রিশাদ হাসান, আমাদের অতিথিরা আমাদের সঙ্গে আছেন। আমি একটু ব্যারিস্টার সানি আপনার কাছে আসতে চাই, একটু বলবেন যে শেষ পর্যন্ত কি এনসিপি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি সবাই মিলে একটা বিএনপি এবং জামাত ইসলামের বাইরে একটা নতুন জোট যে পরিকল্পনা চলছে, সেটি কি আসলে সফল হবে কিনা? দেখুন, জোট তো হওয়া উচিত আসলে ইস্যু ভিত্তিক, কোনো একটা সাবজেক্ট ম্যাটার উপর ভিত্তি করে। কিন্তু আমরা বাংলাদেশে যে রাজনৈতিক সংস্কৃতিতে খেয়াল করি যে ক্ষমতায় যাবার প্রশ্নে আপনার কনভেনিয়েন্সকে চিন্তা করে আপনি জোটের কথা চিন্তা করেন, এটা পুরাতন বন্দোবস্ত। আমরা নতুন বন্দোবস্তের কথা অনেকেই বলছি, কিন্তু আমাদের আচার আচরণে, কন্ডাক্টে আসলে পুরাতন অভ্যেসটা বা পুরাতন বন্দোবস্তের এটাই প্রতিফলিত হচ্ছে। তো জোটের জন্য আপনি কার সাথে জোটবদ্ধ হবেন, এটা ইস্যু ভিত্তিক যদি হয়, তাহলে তো তার সাথে আপনার কমনালিটি লাগে, তাই না? আপনার সাথে আমার ফ্রেন্ডশিপ হয় কিসের ভিত্তিতে? একটা কমন গ্রাউন্ড লাগে। তো এই কমন গ্রাউন্ড আমি মনে করি এটা সংস্কার কেন্দ্রিক, জুলাই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, এটার জন্য যে নতুন বাংলাদেশের যে অ্যাসপিরেশন তৈরি হয়েছে, এটার জন্য যাদেরকে আমরা মনে করি যে আমাদের মতো লাইক মাইন্ডেড, তাদের সাথে জোট হওয়া উচিত। আবারও বলছি, জোট হওয়া উচিত আসলে ইস্যু ভিত্তিক, কোনো ক্ষমতায় যাওয়ার কনভেনিয়েন্সকে চিন্তা করে নয়। আরেকটা যদি দেখুন যে অনেক রাজনৈতিক দল বলছে আসলে যে আমরা 300 আসনে নির্বাচন করব, এই জিনিসটা আমি পার্সোনাল লেভেলে আমি খুবই অপছন্দ করি, এটাকেও আমি পুরনো বন্দোবস্ত বলি। কারণ দেখুন, আপনি মানে ওয়াই ডু ইউ সে সামথিং হোয়াট ইউ ডু নট বিলিভ ইন, আপনি ভিতরে ভিতরে তলে তলে সবার সাথে আলোচনা করছেন, আপনার কনভেনিয়েন্স ইনকনভেনিয়েন্সগুলো বাছ বিচার করছেন, কিন্তু যখন মিডিয়ার সামনে আসছেন তখন বলছেন যে আমরা আসলে 300 আসলে ইলেকশন করবো। আসলে 300 আসলে ইলেকশন করার মতো বাস্তবতা তো বাংলাদেশের সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দলগুলোরও নেই, এবং ইনফ্যাক্ট তারা করতে চাইছে না। তো এতটুকু আমার বোঝাপড়া যে আগামী নির্বাচনে প্রত্যেকটা রাজনৈতিক দলই আসলে কোনো না কোনো বলয়ে, কোনো না কোনো এসে আসলে একসাথে জোটবদ্ধ বলুন বা আসন সমঝোতা বলুন বা আপনি যে কোনো নামই বলুন না কেন, তো এগুলো সবই আলোচনা টেবিলে আছে। আমরাও বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা করছি। তো আমাদের প্রশ্ন হচ্ছে যে সংস্কারের প্রশ্নে, বিচারের প্রশ্নে, এবং এই রাষ্ট্রে যে নতুন যে একটা রাষ্ট্র বিনির্মাণে আমরা আকাঙ্ক্ষা রয়েছে, এটার জন্য আমরা যাদেরকে কমন গ্রাউন্ড যাদের মধ্যে পাবো তাদের সাথে আমাদের বিবেচনা করবো, বাট আলোচনা চলমান আছে। জি, অনেক অনেক ধন্যবাদ। ডক্টর আতিক মুজাহিদ, বিএনপির মনোনয়ন বঞ্চিতদের এনসিপিতে ডাকা হচ্ছে এবং হাসনাত আব্দুল্লাহর একটু কোট আনকোট যদি বলি, গুলি খেতে না চাইলে এনসিপিতে আসুন, এরকম একটি কথাও তিনি বলেছেন। এই ধরনের কথা আসলে রাজনীতিতে কেন ব্যবহার হচ্ছে? আমরা তো আসলে নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে এগোচ্ছি। না, আসলে পলিটিক্সে তো নানা রকমের কথা থাকে, মানে স্টাইলে জোকিং করে বলে মানুষ, বিভিন্ন ধরনের কথা মানুষ বলে। এটা আসলে কি, এটাকে আপনি কীভাবে নানা রকমভাবে নেওয়া যেতে পারে। কালকেও আমি টকশোতে বলতেছিলাম যে ভাই, আমাদের এম.এ. আজিজ ভাইকে বলছিলাম, সিনিয়র সাংবাদিক, আপনি তো বিএনপিতে নমিনেশন চাচ্ছেন, পাচ্ছেন না, আসেন আমাদের কাছে আসেন, আমরা পিওর জিয়াবাদী রাজনীতি করি, আমরা বাংলাদেশপন্থী রাজনীতি, আমাদের সাথে আসেন। তো এটা হয়তো এইভাবে বলতেছে, কারণটা হচ্ছে যে ওখানে তো ভালো মানুষগুলো স্পেস অনেক জায়গায় পাচ্ছে না। আমরা অনেক জায়গায় নমিনেশন দিকে দেখেছি যে আসলে এমন কিছু লোককে দেওয়া আছে, বিতর্কিত লোককে দেওয়া আছে, যেখানে আমরা ভালো মানুষকে দেওয়া দরকার ছিল, বা বিএনপি দেয়নি আর কি। সেই জায়গা থেকে যে আপনি যদি গোলাগুলি রাজনীতি দেখতে আসেন আপনার নিজেদের ভিতরে, তাহলে আপনি ভালো রাজনীতি করতেছিলেন, আমাদের সাথে আসেন। হয়তো এই পার্সপেক্টিভ থেকে একটা অ্যালোগরিক্যাল যেটা বলে, যেটা প্রতীকী যেটা বলে,
মানে একটা দিয়ে আরেকটা বোঝানো আর কি, সেই অর্থে হয়তো হাসনাত আব্দুল্লাহ বলেছেন। তারপর হয়তো আরো ভালো করে বলা যেতে পারতো যে আমরা সবাইকে ওপেন করে দিলাম, যারা এই রাজনীতি বিশ্বাস করে আমাদের কাছে আসতে পারে, যেটা আমরা আগেও বলেছি যে বাংলাদেশপন্থী, বাংলাদেশ পন্থা বলে আমরা যেটা আর কি, অন্তর্ভুক্তিমূলক রাজনীতি, সবাইকে নিয়ে রাজনীতি, সবাইকে বাংলাদেশ যে রাজনীতি, যেটা সাম্য, মানবিক মর্যাদা, তো এই যে সংস্কার, জুলাই স্প্রিট, মানুষের আকাঙ্ক্ষা, রিসপেক্ট বোধের পলিটিক্স, এটা যদি আপনারা করতে চান তাহলে আমাদের সাথে আসেন। আমরা তো ইনভাইট করতেই পারি অনেক রাজনীতি। আমরা কি আওয়ামী লীগকে নিয়ে আসবো নাকি? ফেসিজমকে আমরা নিয়ে আসবো? আমরা কি অন্যকে পুনর্বাসন করবো? যারা ফেসিবাদ বিরোধী শক্তি, কারণ আমাদের আদর্শ তো ফেসিবাদ বিরোধী একটাই, আধিপত্যবাদ বিরোধী, ইন্ডিয়ান আধিপত্যবাদ বিরোধী আমাদের রাজনীতি, ফেসিবাদ বিরোধী রাজনীতি। তো সে জায়গায় যারা ছিল তারাই তো এই পার্টিতে আসবে। কারা আসবে? সো এটা একটা ওপেন কল আর কি। অনেকেই তো আসতেছে। আপনি যে বলছেন জামাত ইসলাম বা অন্য ধর্মভিত্তিক রাজনীতি যারা করে তাদের জন্য ফ্লোরটা ওপেন থাকবে, সবার জন্য ওপেন আমাদের পার্টি। যারা মনে করে যে বাংলাদেশকে মধ্যম ধারায় নিয়ে যাওয়া দরকার, হ্যাঁ, বাট এটা অবশ্যই মুসলমানদের মূল্যবোধ থাকতে হবে, কিন্তু মুসলিম মূল্যবোধ, একটা মূল্যবোধ আছে তো সমাজের, আমাদের মেজরিটিয়ান্স মূল্যবোধ। তো যারা আসতেছে সবাই আসতে পারে আমাদের পার্টিতে, ওপেন ফর অল। তো সেই জায়গা থেকে কল করতেই পারে যে আমাদের এখানে স্পেস আছে, আসেন, কাজ করতে পারবেন, আমরা ফেয়ারলি পলিটিক্স করতে পারি। জি, অনেক অনেক ধন্যবাদ। ইঞ্জিনিয়ার সালাউদ্দিন, আপনার কাছে একটু আসি। সমমনা দলগুলোর সঙ্গে আসন সমঝোতা, জামাত ইসলামের এটা একটা হতে পারে, এটা একটা নতুন কৌশল, আসলে এটা কৌশল কিনা এবং এই কৌশল সামলাতে বিএনপি কতখানি প্রস্তুত? জামাত ইসলামের আসন সংযমটা, সমমনা যেসব দল আছে জামাত ইসলামের সঙ্গে, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস সহ যে 8 দল তারা একসঙ্গে যুগপথ আন্দোলনে আছে, তাদের ভিতরে একটা আসন সমঝোতা হতে পারে এবং এটা সম্ভাব্য কোনো জোটের বাইরে গিয়ে একটা নতুন কৌশল হতে পারে। সেই কৌশল আসলে বিএনপি সামাল দিতে পারবে কি না? অবশ্যই বিএনপি সামাল দিতে পারবে, কেন পারবে না? এটা জামায়াতে ইসলামী, তারাও একটা রাজনৈতিক জোট করতে পারবে। বিএনপির সাথেও তো যুগপথ আন্দোলনে আপনি দেখবেন বিএনপি কিন্তু 237টা আপনার আসন ডিক্লেয়ার করেছে, বাকি 63 কিন্তু আপনার জোটের কারণে বা তাদের আরো কিছু প্রার্থীর কারণে রেখে দিয়েছে। সুতরাং তাদেরকে আপনার সামলাতে পারবে না, বা তারা একটা রাজনৈতিক জোট করতেই পারে। কিন্তু বেসিকলি এখন এই মুহূর্তে জোট নয়, আমি আবারও বলছি, জামাত ইসলাম সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ যারা আছে তারা কোনো জোটে যাচ্ছে না, তারা আসন সমঝোতায় যাচ্ছে। যেমন কথার কথা ঠাকুরগাঁও 1, সেখানে যদি জামাত ইসলামের কোনো প্রার্থী থাকে তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশ বা অন্যান্য বাকিরা প্রার্থী দেবে না। হ্যাঁ, জোটটা এইভাবেই তো আসন সমঝোতা এইভাবেই করা হয় আর কি, নর্মালি আর কি, এইভাবেই আপনার দেয় না। আপনার যখন আপনার সাপোজ 20টা আসন ছেড়ে দেয় বা 30টা আসন ছেড়ে দেয়, তখন কিন্তু ওই সমস্ত রাজনৈতিক দলের কর্মীরা কিন্তু ওই প্রার্থীর পক্ষেই কাজ করে। যেমন বিএনপিও যেমন ঢাকা 13 বা 17তে যখন আপনার অন্যদেরকে দিবে, তখন ওই ইয়ের পক্ষেই কাজ করবে আর কি বেসিক্যালি। হ্যাঁ, তো আসন সমঝোতা এটা করতেই পারে। বিএনপির আসন সমঝোতাটা এরকমই হবে। আপনার যখন ঢাকা 17তে কাউকে দেওয়া হবে, তখন ওইখানে কিন্তু আপনার সবাই কিন্তু ওই প্রার্থীর পক্ষেই কাজ করবে। এখন আমি আপনাকে যে জিনিসটা বলতে চাই, একদম শেষ মুহূর্তে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনার জামায়াত ইসলামীর এখন সবচেয়ে, এনসিপি কিন্তু আজকে থেকে আপনার বিক্রি শুরু করেছে, আপনার নমিনেশন পেপার বিক্রি শুরু করেছে। কিন্তু আপনার জামায়াত ইসলামী দেখেন এখনো কিন্তু 11 তারিখের একটা ভয় দেখাচ্ছে, যেটা একদম রক্তগঙ্গা বয়ে যাবে ইত্যাদি ইত্যাদি কথা বলেছে। কিন্তু দেশের দেখেন ইকোনমিক্যাল অবস্থা আমি আপনাকে বলি, রপ্তানি আয় কিন্তু 7.43% অক্টোবর মাসে কমে গেছে। 0.1% কিন্তু বেসরকারি বিনিয়োগ 0.1% নেমে এসেছে, যেটা কোভিড কালের চেয়েও কম, এবং 61% এফডিআই কমে গেছে। তাহলে আপনার দেশের এই অর্থনৈতিক অবস্থায় আপনার মোহাম্মদ ফাউজুল কবির খান, আমি আপনাদের আরেকটা অনুষ্ঠানেও বলেছিলাম, সৌদি আরবের সাথে চুক্তি করতে গিয়ে বলেছে যে নির্বাচিত সরকার ছাড়া কোনোভাবেই আর বিদেশি বিনিয়োগ আনা যাবে না। তাহলে নির্বাচন ছাড়া উপায়টা কি আপনার? সুতরাং এই জামায়াত ইসলামীকে এই ধরনের ভণ্ডামি থেকে বের হয়ে এসে নির্বাচনের দিকে আসতে হবে। আমি এনসিপিকে ধন্যবাদ জানাই যে আজকে ওরা কিন্তু খুব প্র্যাগমেটিক ডিসিশন নিয়েছে এবং ওরা কিন্তু আপনার নমিনেশন পেপার বিক্রি অলরেডি শুরু করে দিয়েছে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে আমাদের সঙ্গে স্টুডিওতে যোগদান করবার জন্য, আমাদের আলোচনা আসবার জন্য। আজকের মতো এ পর্যন্ত। রবি থেকে বৃহস্পতি রাত 9টা থেকে 10টা দেখুন মধুমতি ব্যাংক পিএলসি, নতুন বাংলাদেশ। শুভরাত্রি।